আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। তাহলে আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। তাহলে টাইপ 2 হাইপারসেনসিটিভিটিতে আপনারা একটু রিকল করুন যে অ্যান্টিজেনটা আমার কোনো একটা সেলের সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড ছিল, কিংবা আমার কোনো একটা টিস্যুতে অ্যান্টিজেনটা আগে থেকেই অ্যাটাচড ছিল, অ্যান্টিবডিটা তার কাছে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করেছে, তারপর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়েছে। টাইপ 3 এবং টাইপ 2 একদম এক, জাস্ট পার্থক্যটা হলো অ্যান্টিজেন। টাইপ 3 হাইপারসেনসিটিভিটিতে অ্যান্টিজেনটা আগে থেকেই কোনো সেলের সেল মেমব্রেন কিংবা টিস্যুতে অ্যাটাচ থাকবে না। অ্যান্টিজেনটাও ব্লাডে প্রেজেন্ট থাকবে এবং অ্যান্টিবডিটাও ব্লাডে প্রেজেন্ট থাকবে, এবং এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুজনে সার্কুলেট করা অবস্থাতেই একজন আরেকজনের সাথে বাইন্ড হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। তারপরে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে, সাসপেনশন হবে, তলানি পড়বে। তাহলে একটু আপনারা খেয়াল করুন যে ধরুন এটা হলো একটা অ্যান্টিজেন, তাহলে এখন এই অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হলো অ্যান্টিবডি। আচ্ছা, এখন এই অ্যান্টিজেনটা কোথায় আছে দেখেন, ব্লাডের মধ্যে, তাই না? এটা একটা ব্লাড ভেসেলস। তাহলে অ্যান্টিজেনটা ব্লাডে ডিজলভড অবস্থায় সার্কুলেট করছে। এখন এই অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি, এগুলো হলো অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি। আমি এখন জেনারেল প্রিন্সিপলটা বলছি, তারপর ইনশাআল্লাহ ডিরেক্ট উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ এক্সপ্লেইন করব। তাহলে এগুলো হলো অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডিটাও ব্লাডে প্রেজেন্ট, সার্কুলেট করছে, অ্যান্টিজেনটাও ব্লাডে প্রেজেন্ট, সার্কুলেট করছে। ওকে, তারপরে এই অ্যান্টিবডিটা দেখবে কি রে, এখানে তো আমি যার এগেইনস্টে অ্যাক্টিভ হলাম সেই অ্যান্টিজেন, তাড়াতাড়ি ওকে অ্যাটাক কর। তখন এই অ্যান্টিবডিগুলো গিয়ে এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে এটাই হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে গেল না এই জায়গাটা। তাহলে দেখেন এটা এখন কি হবে, যেহেতু এটা এখন হেভি হয়ে গেছে, তাহলে এটা সাসপেনশন করার, তলানি পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হবে। একটা ওষুধের যদি বিভিন্ন হেভি পার্টিকেলস থাকে, কিছুদিন রেখে দিলে ওই পার্টিকেলস গুলো কি হয়, তলানি পড়ে যায়, সাসপেনশন। তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, একে আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন টিস্যুতে ডিপোজিট হবে। আর যে জায়গায় ডিপোজিট হবে তখন এই অ্যান্টিবডি কমপ্লিমেন্ট রিসেপ্টরের সাথে, কোথায়, ব্লাডে না, কিন্তু ডিপোজিট হওয়ার পরে, ধরুন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা এখানে ডিপোজিট হলো, এবার এই জায়গাতে কমপ্লিমেন্টটা অ্যান্টিবডির সাথে এসে লাগবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, ফলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হবে এবং কেমোকাইন রিলিজ হবে C5a, C6, C7। তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এবং নিউট্রোফিল এই জায়গায়, যে জায়গায় ডিপোজিট হলো, এই জায়গার প্রতি অ্যাট্রাক্টেড হবে। ধরুন এটা হলো নিউট্রোফিল, গুলো। ওকে, তাহলে নিউট্রোফিল গুলো কেমোট্যাক্সিস করে এই জায়গায় চলে আসবে। আসার পরে ওরা তখন এখানে বিভিন্ন কি রিলিজ করবে, লাইসোসোমাল এনজাইম রিলিজ করবে। ফলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের আশেপাশে যে টিস্যু আছে, সেল আছে, আমার নিজের হোস্ট সেল, ওই সেলগুলো এই লাইসোসোমাল এনজাইমের কারণে ড্যামেজ হয়ে যাবে। একইভাবে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে এখানে, যেহেতু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়েছে। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সও এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যে জায়গায় ডিপোজিট হয়েছে
তার আশেপাশে সেলগুলোকে ডিস্ট্রয় করে দিবে, ঠিক আছে, টিস্যু ড্যামেজ হবে, ইনফ্লামেশন হবে। ওকে, এটা হলো মেইন বিষয়টা। এখন দেখেন তাহলে এবার আসুন আমরা মিলাই এক এক করে। তাহলে অ্যান্টিজেনটা টাইপ 3 তে সলিউবল হবে, ব্লাডে সার্কুলেট করবে এবং এই যে ফ্রিলি সার্কুলেটিং এবং রিপিটেড এক্সপোজার। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইনফেকশনটা রিপিটেড এক্সপোজার হতে হবে। তাহলে কেন রিপিটেড এক্সপোজারের কথা বললাম? কারণ হচ্ছে একটা অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেন যত বেশিবার আপনার বডিতে এক্সপোজ পাবে অর্থাৎ রিইনফেক্ট করবে, হ্যাঁ, তত বেশি পরিমাণে আমার মেমোরি বি সেল থাকবে এবং তত বেশি বেশি অ্যান্টিবডি তৈরি হবে, ফলে তত বেশি বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তত বেশি তৈরি হবে, ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন তত বেশি হবে, ফলে ওই যে বেশি বেশি নিউট্রোফিল অ্যাট্রাক্টেড হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বেশি তৈরি হবে, টিস্যু ড্যামেজ তত বেশি হবে। ঠিক আছে, এই কারণে এখানে রিপিটেড এক্সপোজার লাগে। আচ্ছা, এরপরে আসেন যে তাহলে আমরা কি বললাম, এখানে প্রথমে ইমিউন কমপ্লেক্স তৈরি হয়, তারপরে সেটা ডিপোজিশন হয় বিভিন্ন টিস্যুতে, তারপরে সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। কোথায় হবে? ব্লাডে নাকি ডিপোজিশন হওয়ার পরে? এটা বারবার বলছি কারণ এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এটার কারণে ডিফারেন্সিয়েট হয় টাইপ 2 এর সাথে। ডিপোজিশন হওয়ার পরে অ্যান্টিবডিতে কমপ্লিমেন্ট রিসেপ্টর এক্সপোজ হবে, সেখানে কমপ্লিমেন্ট বাইন্ডিং হবে, তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। ওকে, আচ্ছা, এখন যখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, একদিকে কমপ্লিমেন্টের বি সাবটাইপ গুলো যেমন C5b 6 7 8 9 ওরা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করবে, সেটা টিস্যু ড্যামেজ করবে। আমার যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ডিপোজিশন হয়েছে তার আশেপাশে তো আমার নরমাল টিস্যু আছে, হোস্ট সেল আছে, নিজের সেলগুলো, ওই সেলগুলোকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স দিয়ে ডিস্ট্রয় করে ফেলবে পোর সৃষ্টি করার মাধ্যমে, ইফ্লাক্স করার মাধ্যমে। এছাড়াও এ সাবটাইপ গুলো কমপ্লিমেন্ট প্রোটিনে তারা কেমোট্যাক্সিস করবে। কোনটা? C5a C6 C7 ওরা নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করবে, ফলে নিউট্রোফিল এসে লাইসোজোমাল, এই যে এর মধ্যে C5 এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করছে, নিউট্রোফিল এসে লাইসোজোমাল এনজাইম রিলিজ করছে, ফলে ওদিকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, দেখেন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স সেও টিস্যু ইনজুরি করছে। এখন আবার কিছু কমপ্লিমেন্ট প্রোটিনের কিছু কিছু এ সাবটাইপ যেমন C3a 4a 5a ওরা হচ্ছে কি হিসেবে কাজ করে? অ্যানাফাইলাটক্সিন হিসেবে কাজ করে, আপনারা জানেন অলরেডি। তাহলে তারা হিস্টামিন রিলিজ করবে এট দ্য সাইট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন, ফলে সেখানে ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে, ভ্যাসোডাইলেশন হবে। আলটিমেটলি যে জায়গায় অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ডিপোজিশন হয়েছে তার আশেপাশের টিস্যুতে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা মজার বিষয় আপনাদেরকে বলি, দেখি আপনারা বলেন তো যে এখানে দেখেন এখানে হিস্টামিন রিলিজ হচ্ছে, তাহলে টাইপ 1 এও তো হিস্টামিন রিলিজ হয়, ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েটেড, তাহলে এখানেও হিস্টামিন রিলিজ হচ্ছে টাইপ 3 তে। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হলো এখানে হিস্টামিন রিলিজ হচ্ছে C3a 4a 5a অ্যানাফাইলেটক্সিনের কারণে, আর টাইপ 1 এ হিস্টামিন রিলিজ হচ্ছে মাস্ট সেলের, এটা হলো মাস্ট সেল ছিল, এগুলো হচ্ছে মাস্ট সেল গ্র্যানিউলস এবং তার গায়ে অ্যাটাচ ইমিউনোগ্লোবিউলিন ই সারফেস রিসেপ্টর। তাহলে এই টাইপ 1 হাইপার সেনসিটিভিটি, এই ক্ষেত্রে এই হিস্টামিন রিলিজ হয়েছে কি কারণে? তার কারণ হচ্ছে এই যে এই মাস্ট সেলের এই ইমিউনোগ্লোবুলিন ইর সাথে অ্যান্টিজেন বাইন্ড করেছে, তারপরে মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয়েছে। তাহলে এটা হলো ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড, ওই কারণে সেই টাইপ 1 এর আন্ডারে চলে গেছে। আর এখানে হলো কমপ্লিমেন্টের কারণে হিস্টামিন রিলিজ হচ্ছে, এটা হলো ডিফারেন্স। আর ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড এর ক্ষেত্রে বেশি বেশি হিস্টামিন রিলিজ হয়, এটা একটু মনে রাখবে। ওকে, আচ্ছা, তাহলে ওভারঅল এই কারণে টাইপ 3 হাইপারসেনসিটিভিটিতে এট দ্য সাইট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন টিস্যু ইনজুরি ঘটে। ঠিক আছে, আচ্ছা, এখন এবার আসেন যে লাইসোজোমাল এনজাইম, এগুলো অলরেডি আমি আপনাদেরকে অনেকবার করে বলেছি, প্রোটিয়েজ, ফসফোলাইপেজ, ফসফেটেজ, নিউক্লিয়েজ। ঠিক আছে, এখন আসেন যে যদি দেখেন আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে এখানে অ্যান্টিজেন এক্সপোজার বারবার হতে হবে, অর্থাৎ লং টাইম অ্যান্টিজেন এক্সপোজার। ধরেন আপনাকে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, ঠিক আছে, তো এখন ওই ব্যাকটেরিয়াটা
যখন অ্যাটাক করলো আপনার স্বাভাবিক সাইন সিমটমস আসলো, আপনি ঠিকভাবে সঠিক ডিউরেশনে সঠিক ডোজে অ্যান্টিবায়োটিক খেলেন, ফলে ব্যাকটেরিয়াটা ভ্যানিশ হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, ফলে আপনার কিন্তু এই হাইপার সেন্সিটিভিটিটা হবে না। কিন্তু যদি আপনি অ্যান্টিবায়োটিক কোর্স সঠিকভাবে না করেন, হ্যাঁ ভালোভাবে ঠিকমতো ডোজ মেনটেন না করেন, তাহলে যে বিষয় হবে কিছু কিছু ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, এটা কিন্তু সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই হাইপার সেন্সিটিভিটি হয় না, কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া আছে, একটু পরে ইনশাআল্লাহ আমি দেখাবো। তাহলে ওই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনটা এখনো কিছু পরিমাণে আপনার ব্লাডে থেকে গেছে, তাহলে লং টাইম ধরে প্রলং টাইম অ্যান্টিজেনটা আপনার ব্লাডে প্রেজেন্ট, এবং তার সাথে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অর্থাৎ ইমিউন কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাকে ইমিউন কমপ্লেক্স বলে, তাহলে ইমিউন কমপ্লেক্স তৈরি হওয়ার চান্স বেড়ে গেছে অনেক, কারণ অ্যান্টিজেন প্রেজেন্ট অনেক দিন ধরে। ওই কারণে যদি নরমালি যদি অ্যান্টিজেনটা কিছুদিন প্রেজেন্ট থাকে, তাহলে ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা আমার তেমন ক্ষতি করতে পারে না। কেন? কারণ আল্লাহ তাআলা আমাদের বডিতে মেকানিজম দিয়ে দিয়েছেন, স্প্লিন ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সকে ব্লাড থেকে ছাঁকনির মতো আলাদা করে ফেলে, করে এই রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের ম্যাক্রোফেজ এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ, এটা রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম। কিন্তু বারবার রিইনফেকশন হচ্ছে বা অ্যান্টিজেনটা অনেকদিন থেকে গেছে, তাহলে পারসিস্টেন্ট মাইক্রোবিয়াল ইনফেকশন, সেক্ষেত্রে যে পরিমাণ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে সেগুলো সবগুলোকে স্প্লিনের পক্ষে বা রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের পক্ষে মানে ভ্যানিশ করা সম্ভব হবে না, ফলে কিছু 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 ইমিউন কমপ্লেক্স ওরা টিস্যুতে ডিপোজিট হবে এবং সেখানে কি হবে, ইনফ্লামেশন, টিস্যু ইনজুরি হবে। এখন আসে যে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, যেটা এই টাইপ 3 হাইপারসেনসিটিভিটিটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, টু টাইপস। এটা খুবই মজার। তাহলে কিসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি, যে ইমিউন কমপ্লেক্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা যদি বডির নির্দিষ্ট কয়েকটা জায়গাতে ডিপোজিট হয়, তাহলে হচ্ছে কি লোকালাইজড ডিপোজিশন। তাহলে লোকালাইজড ডিপোজিশন যেমন হয়তো সেটা শুধু কিডনির গ্লোমেরুলাসে ডিপোজিশন হচ্ছে, অথবা সেটা শুধু লাংসের পালমোনারি ক্যাপিলারিতে ডিপোজিশন হচ্ছে, অথবা সেটা শুধু আমার বিভিন্ন জয়েন্টে ডিপোজিশন হচ্ছে, অথবা সেটা শুধু কার্ডিয়াক মাসেলে ডিপোজিশন হচ্ছে, এন্ডোকার্ডিয়ামে, এভাবে যদি কয়েকটা অর্গানে ডিপোজিট হয় সেটাকে আমরা বলি লোকালাইজ। তাহলে ইনফ্লামেশনটা হবে কি লোকালাইজ, আইদার লাংস, না হলে হবে কিডনিতে, না হলে হবে হার্টে। তাহলে লোকালাইজড ডিপোজিশন এন্ড লোকালাইজড ইনফ্লামেশন, হ্যাঁ, এই সেই ধরনের টাইপ 3 হাইপারসেনসিটিভিটিকে আমরা বলবো আর্থাস রিঅ্যাকশন। বিজ্ঞানী ডক্টর আর্থাস এটা আবিষ্কার করেছেন। তাই আর যদি যে আপনার বডিতে অ্যান্টিজেনটা অনেক দিন ধরে প্রেজেন্ট আছে এবং বারবার একই অ্যান্টিজেন এক্সপোজ হচ্ছে, রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বেশি বেশি মেমোরি বি সেল থেকে বেশি বেশি অ্যান্টিবডি তৈরি হবে, বেশি বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, ফলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্সটা আপনার শুধু দুই একটা অর্গানে না, ওরা বডির বিভিন্ন জায়গায় ডিপোজিট হতে শুরু করবে, জেনারেলাইজড ডিপোজিশন, ঠিক আছে। ফলে যেখানে ডিপোজিশন হবে ওখানেই তো কি মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি হবে, নিউট্রোফিল অ্যাট্রাক্ট হবে, ফলে কি হবে টিস্যু ইনজুরি হবে, ফলে জেনারেলাইজড ডিপোজিশন হলে জেনারেলাইজড ইনফ্লামেশন হবে, আর এটাকে আমরা কি বলি সিস্টেমিক ইনফ্লামেশন। এবং এই টাইপ 3 হাইপারসেনসিটিভিটিকে আমরা নাম দিয়েছি সিরাম সিকনেস, এটার সাথে আপনারা পরিচিত। তাহলে সিরাম সিকনেস এবং আর্থাস রিঅ্যাকশন, ওরা দুজন টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। ডিপেন্ড করছে কার ভিত্তিতে, যে কয়েকটা জায়গায় হচ্ছে নাকি সারা বডির বিভিন্ন জায়গায় হচ্ছে। ওকে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে এখানে প্রি কন্ডিশনটা কি টাইপ 3 হওয়ার, যে হাই লেভেল অফ ইমিউনোগ্লোবুলিন এম এবং জি থাকতে হবে। তাহলে কারণ কি, কারণ যত বেশি অ্যান্টিবডি থাকবে তত বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে। আচ্ছা, এখন আসেন, আমি বললাম যে ইনশাআল্লাহ উদাহরণ দিয়ে দেখাবো আপনাদের। দেখেন এক্সাম্পল অফ আর্থাস রিঅ্যাকশন, তার মানে কি লোকালাইজড টিস্যু ইনজুরি এন্ড লোকালাইজড ইনফ্লামেশন। দেখেন একটা হলো অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। তাহলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা কোথায় ডিপোজিট হচ্ছে, নাম দেখে বুঝছেন যে লাংসের অ্যালভিওলাসে,
ঠিক আছে, এম আই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলি? ফার্মার্স লাং। আচ্ছা, এরপর আরেকটা আছে হাইপার সেন্সিটিভিটি। কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি? টাইপ 3। আচ্ছা, তাহলে কোথায় ডিপোজিট হচ্ছে? লাং টিস্যু। লাং টিস্যুতে ইনফ্লামেশন হলে সেটাকে আমরা কি বলি? লাং প্যারেনকাইমাল ইনফ্লামেশনকে নিউমোনিয়া বা নিউমোনাইটিস। আচ্ছা, তারপরে যেমন এই হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিসটা আমরা এটাকে আবার আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন চিজ ওয়ার্কার্স লাং, যারা চিজ ফ্যাক্টরিতে কাজ করে, উড ওয়ার্কার্স লাং, যারা মানে উড নিয়ে বিভিন্ন কাজ করে কাঠুরে, অথবা হুইট মিলার্স লাং, যারা হুইট নিয়ে কাজ করে। তো অর্থাৎ প্রবলেম কি তাহলে এই ধরনের অকুপেশনে? অর্থাৎ এই যে চিজ, উড, হুইট, এই জায়গাগুলোতে যারা কাজ করে, এখানে কিছু স্পেসিফিক মাইক্রো অর্গানিজম থাকে, কিছু স্পেসিফিক মাইক্রো অর্গানিজম থাকে। দেখেন, মাইক্রো অর্গানিজম, ঠিক আছে? তাহলে এই স্পেসিফিক মাইক্রো অর্গানিজমের কারণেই, তাহলে এই মাইক্রো অর্গানিজম থেকে কি পাই? আমরা বলেছিলাম না আমি আমার ভিডিওগুলোতে, যে একটা মাইক্রো অর্গানিজমের কিছু স্পেসিফিক মলিকিউলস হলো অ্যান্টিজেন। তাহলে এখান থেকে আমি একটা অ্যান্টিজেন পাবো, ধরুন এই অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা যেই মানুষটাকে অ্যাটাক করলো তার ব্লাডে চলে আসলো, এই যে ব্লাড ভেসেলস, হ্যাঁ, এটা হলো ব্লাড ভেসেলস। তাহলে ব্লাড ভেসেলসে ওই মাইক্রো অর্গানিজমের অ্যান্টিজেনটা ঢুকলো, এবং এই অ্যান্টিজেনটা যখন বডিতে অ্যাটাক করে, অবশ্যই তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে এই হলো অ্যান্টিবডি, এবং কিছুক্ষণ পরে এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তাহলে তৈরি হবে কি? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা ডিপোজিশন হবে মোস্ট অফেন, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ডিপোজিশন হয় কোথায়? লাং প্যারেনকাইমাতে। লাং, হ্যাঁ, প্রশ্ন অন্য কোথাও কি হয় না? হ্যাঁ হয়, মোস্ট অফ লাংসে হয়। ওই কারণে ল্যাঞ্জে এই উদাহরণটা দেওয়া হয়েছে, লাং প্যারেনকাইমাতে ডিপোজিশন হয়, ওই কারণেই হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন আপনারা। এখন চলে আসেন সিরাম সিকনেসে। তাহলে এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলো হলো কি? আমার অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, কারণ অনলি ফিউ কিছু অর্গানে ডিপোজিশন হচ্ছে। তাহলে সিরাম সিকনেস, তাহলে এখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে, জেনারেলাইজড বিভিন্ন জায়গায় ডিপোজিশন হবে। আচ্ছা, এখন দেখেন এটা কখন কখন হয়। যেমন আমরা যদি সিরাম অফ অ্যানাদার এনিমাল, অর্থাৎ আমরা অনেক সময় যে বিভিন্ন টিকা বানাই, ভ্যাকসিন বানাই, বা বিভিন্ন অ্যান্টিবডি, যেমন অ্যান্টিভেনম, যে আমরা সাপের বিষের জন্য যে অ্যান্টিভেনম ইউজ করি, এগুলো ইউজুয়ালি অন্যান্য এনিমালের সিরাম থেকে বানাই আমরা। ঠিক আছে? তো ওই সিরামটা যখন আপনি অন্য একজন মানুষকে দিবেন, পেশেন্টকে, তাহলে আমরা কোথায় দিচ্ছি? ইউজুয়ালি আমরা তো প্যারেন্টালি দিই, তাই না? আমরা তার ব্লাডে ইন্ট্রোডিউস করে দিলাম অন্য একটা প্রাণীর সিরাম। এখন ওই সিরামে ওই প্রাণীটার, ওই অ্যানিমালটার কিছু প্রোটিন বা সাবস্টেন্স থেকে গেছে, যেটা আমার হস্টের জন্য, ও হলো হস্ট, আমার হস্টের জন্য যেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। ধরুন এই এই হলো ওই অ্যানিমালসের সিরামে থাকা অ্যান্টিজেন, এটা হলো অ্যান্টিজেন সিরামে থাকা। ওকে, আচ্ছা, এই একইভাবে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি। মনোক্লোনাল অ্যান্টিবডি, এই মনোক্লোনাল মানে কি? আমি বলেছিলাম মনোক্লোনাল মানে যে অ্যান্টিবডিগুলো কেবলমাত্র এক ধরনের এপিটপ বা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, তাদেরকে মনোক্লোনাল অ্যান্টিবডি বলে। তাহলে এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা মাউস, ইঁদুরের সিরাম থেকে নেওয়া হয়। হ্যাঁ, তাহলে ওই মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে ইঁদুরের সিরামের অন্য কিছু অ্যান্টিজেনও চলে আসে। তাহলে এই মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা কখন ইউজ করি? টাইপ 1 হাইপারসেনসিটিভিটি ট্রিটমেন্ট হিসেবে। যেমন দেখেন, টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে কেন হয়? ইমিউনোগ্লোবুলিন ই এর জন্য হয়। এখন আমরা এই মাউস থেকে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করি যে আমার মানুষের ইমিউনোগ্লোবুলিন ই কে ডিস্ট্রয় করে ফেলে। অর্থাৎ এই ধরেন এটা হলো ইমিউনোগ্লোবুলিন ই হস্টের বা মানুষের, আর এটা হলো ইঁদুর থেকে তৈরি করা অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডি আর এই হোস্ট অ্যান্টিবডি ওরা ওকে নিউট্রালাইজ করে ফেলে, ফলে ইমিউনোগ্লোবুলিন ই কমে যায়, ফলে হাইপারসেনসিটিভিটি হয় না। অথবা হাইপারসেনসিটিভিটি টাইপ 1
কি কি কারণে হয় বলেছিলাম, ইন্টারলিউকিন 4, 5, 9, 13। তাহলে এই ইন্টারলিউকিন গুলো, তাহলে এই ইন্টারলিউকিন গুলো তো এক ধরনের প্রোটিন, তাহলে এগুলোর এগেইনস্টেও আমরা এই মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি ওদেরকে নিউট্রালাইজ করে ফেলার জন্য, যাতে ওরা কি করতে পারে না, আরো বেশি বেশি মাস্ট সেলকে অ্যাক্টিভ না করতে পারে এবং ইওসিনোফিলকে কেমোট্যাক্সিস করতে না পারে। এখন সমস্যা টাইপ 1 এর ট্রিটমেন্ট করতে গিয়ে যেহেতু এই ইঁদুর থেকে দেওয়া মনোক্লোনাল অ্যান্টিবডিটা অন্য একটা এনিমালসের, মানুষের বা হর্সের, সে আবার আমার অর্থাৎ তার অ্যান্টিবডিটা একটু বুঝেন, ইঁদুরের অ্যান্টিবডিটা আমার জন্য কি হিসেবে কাজ করতে পারে, আবার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, কারণ অ্যান্টিবডি তো একটা প্রোটিন। তাহলে ধরেন এটা হলো মনোক্লোনাল অ্যান্টিবডি সিনথেসাইজড ফ্রম মাউস, ট্রিটমেন্টের জন্য আমি নিলাম। এখন সমস্যা, এই অ্যান্টিবডিটাই আমার জন্য অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তখন এই মনোক্লোনাল অ্যান্টিবডির এগেইনস্টে আমার নিজের বডির ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এই হলো অ্যান্টিবডি, এটা হলো আমার বডির অ্যান্টিবডি, যেটা এই ব্লু কালার যেটা দিচ্ছি, তখন ওরা রিঅ্যাকশন করবে। তাহলে এই যে রিঅ্যাকশন করছে কি হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ডিপোজিশন হবে। তাহলে দেখেন এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কোথায় তৈরি হয়েছে, ব্লাডে সার্কুলেট করা অবস্থাতে, এই কারণে এটা টাইপ 3। এবং এটা ইউজুয়ালি সিরাম এবং মনোক্লোনাল অ্যান্টিবডিদের ক্ষেত্রে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, এগুলো বডির বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়, ফলে জেনারেলাইজড ইনফ্লামেশন হয়, সিস্টেমিক ম্যানিফেস্টেশন, হ্যাঁ, ও কারণে এটাকে সিরাম সিকনেস বলি। একইভাবে আমরা অ্যান্টি থাইমোসাইট গ্লোবিউলিন, দেখেন খুব বেসিক জিনিস, অ্যান্টি কার এগেইনস্টে কাজ করবে, থাইমোসাইট কাকে বলে জানেন, CD4 টি সেল এবং CD8 টি সেল, অর্থাৎ টি সেলের এগেইনস্টে কাজ করবে। তাহলে বলেন তো, আমরা টি সেলের এগেইনস্টে অ্যান্টিবডি দিচ্ছি, গ্লোবিউলিন মানে এগুলো এক ধরনের অ্যান্টিবডি। কোন সময় দিব বলেন তো, CD4 এবং CD8 টি সেলকে সাপ্রেস করার জন্য। ধরুন একটা পেশেন্টের গ্রাফটিং করলাম, গ্রাফট ট্রান্সপ্লান্টেশন, তাহলে তার ইমিউন সাপ্রেস করে রাখতে হবে না, কারণ না হলে তো তার এই CD8 টি সেলটা গ্রাফট রিজেকশন করবে। তাহলে ইমিউন সাপ্রেশনের জন্য আমরা যে অ্যান্টিবডি গুলো দিই, সেই অ্যান্টিবডি আবার ওই পেশেন্টের জন্য অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, তখন তার বডির ইমিউন সিস্টেম ওই অ্যান্টিবডির এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, সেটা বিভিন্ন জায়গায় ডিপোজিশন করবে, ফলে তখন কি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। একইভাবে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন, একইভাবে স্ন্যাক অ্যান্টিভিনম। এবং তাহলে বিষয়গুলো বোঝা গেছে, তাহলে এটাই হচ্ছে বিষয়টা। আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে একটু কনফিউশন হবে আপনাদের, যে দেখেন অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন দেখেন আপনাদের মনে আছে, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই ব্যাকটেরিয়া যখন কাউকে ইনফেক্ট করে, তখন তার বডিতে এই গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাইয়ের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এখন ওই অ্যান্টিবডিটা ভুলক্রমে আমার এন্ডোকার্ডিয়ামের প্রোটিন, অর্থাৎ এন্ডোকার্ডিয়ামের এন্ডোজেনাস টিস্যু প্রোটিনকে অ্যাটাক করে। তাহলে দেখেন এই স্ট্রেপ্টোকক্কাই এর এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, সে আমার এন্ডোকার্ডিয়ামকে অ্যাটাক করছে। তাহলে এন্ডোকার্ডিয়ামের যে প্রোটিনকে অ্যাটাক করছে, ওই প্রোটিনটা তো আগে থেকেই ওইখানে ছিল আমার হার্টের মধ্যে, তাহলে অ্যান্টিজেনটা আগে থেকে ওই জায়গায় ফিক্সড, অ্যান্টিবডিটা সেখানে গেছে, ওই কারণে সেটা ছিল টাইপ 2। কিন্তু এই ক্ষেত্রে দেখেন, যদি কাউকে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই অ্যাটাক করে, তখন এই স্ট্রেপ্টোকক্কাই ব্যাকটেরিয়ার দুইটা অ্যান্টিজেন আছে, কি কি, একটা হলো পাইরোজেনিক এক্সোটক্সিন বি। তাহলে এই পাইরোজেনিক এক্সোটক্সিন বি এটা কি হিসেবে কাজ করছে, অ্যান্টিজেন। তাহলে দেখেন, অর্থাৎ কিভাবে রেসপন্সটা হচ্ছে, কোন মেকানিজমে হচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে এটা কোন হাইপার সেন্সিটিভিটি হবে। একই জিনিস কয়েক ধরনের হাইপার সেন্সিটিভিটি করতে পারে, যেমন পেনিসিলিন টাইপ 1 ও করে, টাইপ 2 ও করে। ঠিক আছে,
তাহলে এখন দেখেন, তাহলে ধরুন এটা ছিল ব্লাড ভেসেলস এবং আপনাকে আল্লাহ মাফ করুক অ্যাটাক করলো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, এবং ওই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে তৈরি হওয়া এক্সোটক্সিন বিটা আপনার ব্লাডে ঢুকে গেল। এই যে এটা হলো অ্যান্টিজেন, বুঝেন? তাহলে এই অ্যান্টিজেনটা হলো আইদার এক্সোটক্সিন বি অর নেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড প্লাজমিড রিসেপ্টর, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন। এখন যখন এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে, তার এগেইনস্টে আপনার ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করেছিল, ওই অ্যান্টিবডিগুলো এখন এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে এখানে কি তৈরি হয়ে গেছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। দেখেন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে হলেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। এবার এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলো আপনার ব্লাড থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ডিপোজিট করবে। তাহলে কোন কোন জায়গায় ডিপোজিট করবে? এটা কিন্তু আলাদা একটা বিষয়, এটা সিরাম সিকনেসের আন্ডারে না, ওই কারণে আপনারা এটাকে একটু আলাদা চিন্তা করেন। এটা লেন্সও আলাদাভাবে আলোচনা করা হয়েছে, আলাদা জিনিস। ওকে, তাহলে ডিপোজিশন হয় ইউজুয়ালি কিডনির গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে। এখন প্রশ্ন হলো কেন এত জায়গা থাকতে কেন তার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে পছন্দ হলো? তার কারণ হলো যে এই এক্সোটক্সিন বি বা নেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড প্লাজমিড রিসেপ্টর, ওরা ইউজুয়ালি পজিটিভ চার্জড অ্যান্টিজেন, এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে নেগেটিভ চার্জ থাকে। আপনারা জানেন যে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু নেগেটিভলি চার্জড, ওখানে যে প্রোটিন পার্টিকেল গুলো থাকে, ফলে এই পজিটিভ চার্জটাকে গ্লোমেরুলার, ধরুন এটা হলো গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, ওই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের নেগেটিভ চার্জ প্রোটিনগুলো নেগেটিভ চার্জ, ফলে ওকে অ্যাট্রাক্ট করে। ফলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা প্রেডিলেকশন কার প্রতি থাকে? এই বেসমেন্ট মেমব্রেনের প্রতি। ফলে সেখানে ডিপোজিশন হওয়ার পরে এই অ্যান্টিবডি গুলোর সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করে। ডিপোজিশন হওয়ার পরে, বারবার বলছি একই কথা, ফলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। এটা আমি বোঝানোর জন্য ব্লাড ভেসেলস এর মধ্যে আঁকলাম, কিন্তু এটা আসলে ব্লাড ভেসেলস এর মধ্যে না, এই জায়গায় হবে ডিপোজিশন হওয়ার পরে। ফলে সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হবে, নিউট্রোফিল অ্যাট্রাক্টেড হবে, ফলে সেখানে গ্লোমেরুলাসটা ডিস্ট্রয় হয়ে যাবে। যখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স নিউট্রোফিলিক লাইসোসোমাল এনজাইম আসবে, তখন গ্লোমেরুলাসের যে এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, আশেপাশের আমাদের কি আছে ওইখানের মধ্যে পোডোসাইট যেগুলো আছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। ফলে দেখা দিবে গ্লোমেরুলো নেফ্রাইটিস, এবং এটা সাডেন অনসেট হবে। ওই কারণে আমরা বলছি অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলো নেফ্রাইটিস। দেখেন, অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলো নেফ্রাইটিস। সিমটম কি পাবো আমরা? এডিমা পাবো, হেমাচুরিয়া পাবো, হাইপারটেনশন পাবো, ঠিক আছে, তারপর অলিগিউরিয়া পাবো, এই বিষয়গুলো। তাহলে এগুলো আর বলার দরকার নাই। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিশন হবে, সেখানে মেমব্রেন একটা কমপ্লেক্স এবং টিস্যু ইনজুরি হবে, ইনফ্লামেশন হবে, এটাকে বলছি গ্লোমেরুলার নেফ্রাইটিস। সিমটম এডিমা, অলিগুরিয়া, প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, এডিমা, অলিগুরিয়া, এই তিনটা মেইন ফিচার। আরেকটা বিষয় হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসও হয়, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা যদি হার্টে ডিপোজিট করে। তারপর হচ্ছে দেখেন হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে এবং ডেঙ্গু ভাইরাস। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসটা যখন ব্লাডে চলে আসবে, তখন হেপাটাইটিস বি এর এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি হেপাটাইটিস বি ভাইরাসের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আপনার বডির বিভিন্ন জায়গায় ডিপোজিট হতে পারে। একইভাবে ডেঙ্গু ভাইরাসের সাথে অ্যান্টিবডি রিঅ্যাকশন করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে, সেটা বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে। তাহলে এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং হেপাটাইটিস বি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রেও আমরা টাইপ 3 হাইপারসেনসিটিভিটি পেতে পারি। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ সিরাম সিকনেস। তাহলে সিরাম সিকনেস যেটা বললাম, জেনারেলাইজড ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন এন্ড সিস্টেমিক ইনফ্লামেশন। কি কি পাবে? যে কোনো সিস্টেমিক ইনফ্লামেশন এক নাম্বার সিম্পটম হবে ফিভার। তাহলে যেহেতু এটা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, সেখানে কি হয়? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি হয়? অ্যানাফাইলোটক্সিন হলে কি হয়? হিস্টামিন রিলিজ হলে কি হয়? আর্টিকেরিয়া হয়। তারপরে আরেকটা কি বললাম, ওই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, সে আমার বোনসের যে কাভারিং আছে সাইনোভিয়াল মেমব্রেন, ওদেরকে ডিস্ট্রয় করা শুরু করে, অর্থাৎ ইমিউন কমপ্লেক্সটা সাইনোভিয়াল মেমব্রেনে ডিপোজিট হচ্ছে।
তাহলে আর্থ্রালজিয়া হবে, আর্থ্রালজিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি। যেহেতু জেনারেলাইজড ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, তাহলে আমার বডির যে লিম্ফ নোডগুলো আছে তারা কি হবে, তারা বেশি বেশি অ্যান্টিবডি তৈরি করতে যাবে, বেশি বেশি টি সেল প্রলিফারেশন হবে, বি সেল অ্যাক্টিভেশন হবে, জার্মিনাল সেন্টার তৈরি হবে, ফলে লিম্ফ নোডগুলো ফুলে যাবে। কারণ লিম্ফ নোডগুলোর ভিতরে এখন প্রোডাকশন বেড়ে গেছে। কি প্রোডাকশন? বি সেল টি সেল প্রোডাকশন বেড়ে গেছে। একইভাবে স্প্লিনোমেগালি হবে, কারণ স্প্লিন চাচ্ছে যে এত বেশি বেশি ইমিউন কমপ্লেক্স ওদেরকে ব্লাড থেকে ফিল্টার করার জন্য আমার স্প্লিনটা হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, সাইজে বড় হয়ে যাবে। ধরুন ঘরে অনেক ময়লা জমেছে, তাহলে আমরা কি করব, বড় একটা ময়লার ডাস্টবিন আনবো, তাই না? ওরকমই ইউসিনোফিলিয়া হবে। এটা হচ্ছে একটা একটু অ্যাটিপিক্যাল, এটা শেষের দিকে বলা হয়েছে। ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ ডিউ টু পেনিসিলিন। দেখেন, তাহলে পেনিসিলিন প্রথমে দেখলে ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি করে, এবং পেনিসিলিনের টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটা সবচেয়ে কমন। আবার আমার দ্বিতীয় ভিডিওতে দেখেছেন আপনারা যে পেনিসিলিন টাইপ 2 হাইপার সেন্সিটিভিটিও করে। কিভাবে? এই পেনিসিলিন ড্রাগটা আরবিসির সারফেস প্রোটিনের সাথে বাইন্ড করে বসে থাকে। এখন আবার দেখতেছেন যে পেনিসিলিনটা টাইপ 3 করে। কিভাবে? এই পেনিসিলিনটা ব্লাডে থাকা অবস্থায় অ্যান্টিবডি পেনিসিলিনের সাথে রিঅ্যাকশন করে, পেনিসিলিনটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে ব্লাড ভেসেলসের মধ্যে এটা হলো পেনিসিলিন, আর এটা হলো পেনিসিলিনের এগেইনস্টে অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, সেটা বিভিন্ন জায়গায় ডিপোজিশন হবে, সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। এবং এই ডিপোজিশনটা ইউজুয়ালি কোথায় হবে? যে ফেসে। তাহলে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা দিবে। তারা বুঝতে পারছেন একই অ্যান্টিজেন বিভিন্ন সেন্সিটিভিটি করতে পারে, সেটা ডিপেন্ড করছে কিভাবে হচ্ছে। তাহলে এই ছিল আমাদের টাইপ 3। ইনশাআল্লাহ আমরা এরপর টাইপ 4 নিয়ে আলোচনা করব।